অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা 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 তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। খারিফ পেঁয়াজ চাষের উন্নত প্রযুক্তি। লাভজনক রজনীগন্ধা ফুল চাষ। লাভজনক পুঁই শাক চাষ। পশ্চিমবঙ্গ মানেই হলো সবজির এক বৈচিত্র্যময় ভান্ডার, আর এই ভান্ডারে পুঁই শাক একটি পরিচিত নাম। স্বল্পমেয়াদী এই সবজির চাষও কিন্তু বেশ লাভজনক। ভালো ফলন এবং লাভ পেতে হলে পুঁই শাক চাষে উন্নত প্রযুক্তি অবলম্বন করা দরকার। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের প্রগতিশীল সবজি চাষী কার্তিক পাল পুঁই শাক চাষ করেছেন। এই শাক চাষে কৃষক তাঁর অভিজ্ঞতার কথা জানালেন। পুঁই শাকের বীজতলাটা করতে আমাদের 15 দিনের মধ্যে আমরা চারা পোতার মতন উপযোগী হয়ে যায়। এটা বীজ ফেলার পরে একটু ঢেকে রাখতে হয় 3-4 দিন, তারপরে খুলে দিলেই চারা বেরিয়ে যায়। আর এটা 15 দিনের মধ্যে পোতা যায়। 30 জায়গায় 500 গ্রাম বীজ দিয়েছি, বোম্বাই পুঁইয়ের বীজ। আর এটা শোধন করে ডাইথেনাম দিয়ে বীজটা শোধন করে নিয়ে এই হাঁপুরটা দিয়ে কলার পাতা দিয়ে ঢেকে দেওয়া ছিল 4 দিন। তারপরে খুলে দিয়ে দেখি সব চারা কল হয়ে গেছে। তখন খুলে দিয়ে এই ঝাঁঝরি করে জল দেওয়া হয়েছে। আর বর্ষাকাল এখন রোজ জল লাগে না, দিয়ে 1বার না 2বার সার দেওয়া ওষুধ দেওয়া হয়েছে, ক্যাবলিটপ দেওয়া হয়েছে ধসা পচার জন্য। মেন রোগটাই ধসা পচা আর পোকা, আর কোনো রোগ নেই। এটা দেওয়ার পরে এই চারা পুঁতে আবার জমিতে লাগানো হয়েছে। পুঁই শাক চাষটা এটা জাতটা হচ্ছে বোম্বাই পুঁই। এটা 1.5 মাস বয়সে এটা কাটা পড়বে। 45 দিনের বয়সে আমি কাটতে পারবো। এটা 1.5 বিঘে জায়গা। 1.5 বিঘে জায়গাতে আমি প্রত্যেক দিন 4 কুইন্টাল করে পুঁই কাটতে পারবো। প্রত্যেকটা দিন 4 কুইন্টাল কাটতেই হবে, একদিন অফ দেওয়া যাবে না। বাদাম ছিল আগে, বাদাম তুলে নিয়ে এটা অফ টাইমে লাগানো। এটা 1 বিঘে জায়গাতে প্রায় 8000 চারা বসবে, একটু ঘন করে বসাতে হয়। আর এটা প্রত্যেক দিন 4 কুইন্টাল পুঁই কাটা যায়। 2 মাস 3 মাস মতন হবে, প্রত্যেক দিনই কাটতে হবে। লাগানোর সময় 18 ইঞ্চি একধারে, আর একধারে 6 ইঞ্চি ফাঁক দিয়ে লাগানো। এতে প্রায় 8 থেকে 9000 চারা বসেছে 1 বিঘে জায়গায়। আর লাগানোর সময় 1 বস্তা বিঘে প্রতি 1 বস্তা 10-26 আর 7-8 কিলো অনুখাদ্য সার তলায় দিয়ে লাগানো। 10-26 সারটাই সব থেকে ভালো কাজ হয়। এতে পুঁই শাকে দাগ হয় না পাতায়। আর পোকা যেন না লাগে, পোকার জন্য সবসময় ওষুধ দিয়ে যেতে হবে, ভালো উন্নত মানের ওষুধ দিয়ে যেতে হবে, যেটা পোলার কিংবা ওই জাতীয় ওষুধটাই ব্যবহার করতে হবে। প্রত্যেক 15 লিটার ঢবে আমরা 20 ml করে পোলার জাতীয় ওষুধটা দিয়ে থাকি। আর এতে সেচ মানে মাটি শুকুলেই সেচ দিতে হবে, নাহলে পাতার রঙটা ভালো থাকবে না। ওষুধটা সবসময় বিকালে ব্যবহার করতে হবে, তা নাহলে পাতায় দাগ হয়ে যেতে পারে।
30 থেকে 35 কিলো 10-26 আর কেজি 15 কেজি ইউরিয়া এইটা প্রত্যেক ছ্যাঁচে ছ্যাঁচে দেওয়া হয়। প্রত্যেক যে একটা ছ্যাঁচ দেওয়ার টাইম, সেই ছ্যাঁচ দেওয়ার টাইমেই আমরা এই সারটা ব্যবহার করে থাকি। আর কাটার এক ফিরা কাটার পরে আবার সেখানে সার দিয়ে দিতে হবে, তাহলে আবার 10 দিনের ভেতরে আবার সেখানে কাটা যাবে। ডাইথিনা সব থেকে ক্যাবরেটারটাই বেশি দেওয়া হয়। ক্যাবরেটারে গাছের কালারটা ভালো থাকে, পাতার সতেজ ভাবটা থাকে, যার জন্য ক্যাবরেটারটা একটু বেশি ব্যবহার করা হয়। প্রত্যেক 15 লিটার জলে 50 গ্রাম ক্যাবরেটার দেওয়া হয়। আগাছা নিউন জো হলে একটা করে নিউন দেওয়া হয়, যতদিন কাটা আরম্ভ না হয়। তিনবার আগাছা নিউনলে কাটা আরম্ভ হয়ে যায়। 1.5 মাস সময় লাগে, 1.5 মাসের ভেতর 3টে আগাছা পরিষ্কার করতে হয় 3 বার। এটা 3 মাসের ফসল, এই সিজনে 3 মাস ফসলটা পাওয়া যায়। যদি 7 টাকা 8 টাকা কেজি দাম থাকে তাহলে মেলা টাকা বিক্রি হবে। কম করে 70 থেকে 80 হাজার টাকা বিক্রি হবে যদি 7 টাকা 8 টাকা কেজি দাম থাকে। আর কম থাকলে বাজারটা তো কেউ বলতে পারবে না, বাজার কম হলে সেটা কম হবে। শাকের রাজা পুঁই, ওই জন্য এই শাকটা আমি এই টাইমটায় কোনো দাগ হয় না, আর সব থেকে লাভ হয় আমার চাষে। ওই জন্য পুঁই শাকটা আমি প্রত্যেক বছরই এই সিজনটাই আমি রাখবই। এর থেকে আমার সব সবজির চাষ টাছ সব খরচ হয়ে যায়, যার জন্য আমার এই পুঁই শাকের চাষটা প্রত্যেক বছরই রাখতে হয়। গাছ থেকে কম করে 7-8 বার কাটা যাবে। গাছটা থেকে একবার কাটলে আবার 10 দিন পরে আবার সেই গাছে আবার কাটা যাবে। এই জমিটাতে আমার প্রায় 4-5 মাসে প্রায় 30 হাজার টাকা খরচা হবে, কিন্তু বিক্রি আমার প্রায় 1 লাখ টাকার উপরে বিক্রি হবে। এখন একটু বিরতির পর থাকছে লাভজনক রজনীগন্ধা ফুল চাষ। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গে রজনীগন্ধা ফুল চাষের দিকে তাকালে দেখা যায় চাষিরা প্রধানত সিঙ্গেল শ্রেণীর রজনীগন্ধাই চাষ করেন। সিঙ্গেল রজনীগন্ধার প্রজ্জ্বল জাতটি নিমাটোডের আক্রমণ সহনশীল। তাছাড়া এর ফুল বড় এবং ভারী হয়, তাই ঝুড়ো ফুলের উৎপাদন বেশি হয়। নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের দহখোলা গ্রামের একজন রজনীগন্ধা চাষী হলেন বৈষম্পায়ন ঘোষ। তিনি গত বছর 1 বিঘা জমিতে প্রজ্জ্বল জাতের রজনীগন্ধা চাষ করেছেন। তিনি এই ফুল চাষে তার অভিজ্ঞতা জানালেন। মূলত আমাদের এই এলাকায় যেটা হয় সেটা হচ্ছে প্রজ্জ্বল জাত। তো এটা আমরা যেটা রজনীগন্ধার কন্দ বলি আর কি। কন্দটা ন্যাচারালি আপনার চৈত্র বৈশাখ মাসে, আমরা চৈত্র মাসের শেষের দিকে বা প্রথম দিক থেকে শুরু হয়, শেষের দিকের মধ্যে সবাই বপন করে ফেলে আর কি জমিতে। এই যে কন্দটা আমাদের এখানে অ্যাভেলেবেল, এটা সবসময় পাওয়া যায়। তো 1 বিঘে জমিতে মোটামুটি আপনার 10 জন লেবার লাগে লাগাতে। তার আগে রোটার দিয়ে ভালো করে জমিটা পরিপাট করতে হয়, আর তলায় 1 বস্তা 10-26 সার দিয়ে জমিটা পরিপাট করে লাগানো হয়। তারপরে ওখান থেকে কম থেকে যখন গাছটা বের হয়, গাছটা বের হওয়ার পরে সারা বছর মূলত সেচ কম লাগে, কিন্তু শীতকালে সেচটা বেশি দিতে হয়। শীতকালে সপ্তাহে 4টে সেচ দিতে পারলে ভালো হয়। সারটা আমি যখন দিই, গাছটা যখন মানে আপনার নেতিয়ে পড়ে আর কি, মানে শুকিয়ে যায়, সেই সময় আমরা উপরে সারটা দিই। সবসময় আমরা সুফলা ব্যবহার করি। আমি মোটামুটি ধরুন গাছ যখন 1.5 মাস বয়স হয় গাছের, তখন প্রথম চাপানটা দিই। এই প্রথম চাপায় আমরা মোটামুটি 1 কুইন্টাল আপনার খোল দিই এবং তার সাথে কিছু সুফলা ব্যবহার করি। আর এরপরে প্রয়োজন মতো যখন যেরকম প্রয়োজন পড়ে আমরা সেই চাপানটা দিই। কিন্তু সেচ, বিশেষ করে শীতকালে এর যদি সেচ কম হয় তাহলে কিন্তু ফুল কম হবে। তাই মেনলি শীতকালটায় গাছের পরিচর্যা ভালো করতে হয়। আর এর মূলত এমনি রোগবাগ খুব কমই হয়, 2 বার হয়। একটা হচ্ছে আপনার এই সিজনটায়, আর একবার চৈত্র বৈশাখের দিকে পাতা শুকিয়ে যাওয়া রোগ হয়। তো সেই সময় নেটিভো, কেউ টিল্ট আমরা ব্যবহার করে থাকি প্রয়োজন মতো, যেমন যেটা দরকার সেটা। মোটামুটি ধরুন আমরা 15 লিটারে 15 গ্রাম টিল্ট ব্যবহার করি।
আর ধরুন 6 মাস পর থেকে উৎপাদন শুরু হয়ে যায় লাগানোর। তো আমাদের এখানে যেহেতু মার্কেটটা খুব কাছে পাই আমরা, আর আমাদের এখানে প্রচুর লোক ব্যবসা বাণিজ্যের কাজে এই কাজের সঙ্গে ইনভলভ, ফুলের কাজের সঙ্গে, তাই চাষিদের আমাদের অসুবিধা হয় না। আমরা সকালে ফুল তুলে সঙ্গে সঙ্গে তাদের হাতে দিতে পারি। আমি লোকাল মার্কেটে দিই এবং এখান থেকে যে রোজগারটা প্রতি মাসে মাসে একটা রোজগার হয় প্রতি মাসে, কোনো মাস কম, কোনো মাস বেশি হয়, কোনো মাস কম হয়। তো এর থেকে ধরুন আমাদের সংসার খরচ চলে এবং আমাদের যে অন্যান্য চাষ সেগুলো আমরা এর থেকে করতে পারি। এটা একটা মূলত চাকরিজীবীদের মতো প্রতি মাসে আমাদের একটা টাকা দেয়। আর এই সিজনে যেরকম দুর্গাপুজোর পর থেকে ধরুন এই যে দীপাবলি বলুন, বিয়ের সিজনগুলো বলুন, এই সময় আমাদের কিন্তু এর থেকে প্রচুর মুনাফা হয়। আর কিছুটা অফসময় যায়, বৈশাখ মাসের দিকে, ভাদ্র মাসের দিকে সামান্য দাম কম থাকে, ভালো দাম থাকে। বিয়ের সিজনটায় আমরা প্রচুর, এক একজন ধরুন 1 বিঘেতে মোটামুটি ধরুন 30,000 টাকা পর্যন্ত আমরা আয় করি বিয়ের সিজনগুলো, অঘ্রাণ মাস বলুন। আর কিছু কিছু মাস থাকে যেগুলো কম আয় হয়, তবুও এটা প্রত্যেক মাসে আয়টা আসে, প্রতিদিন আয়টা আসে। তাই এতে আমাদের সংসার জীবনে, নৈমিত্তিক জীবনে এটা আমাদের খুব কার্যকারী। আগে এখানে দেশি চাষ করতাম, দেশি চাষে ফলন কম হতো, আর দেশি চাষে যেটা হয় ওজন কম হয়, আর প্রজ্জ্বলের ওজনটা ভালো হয় এবং দীর্ঘক্ষণ ফুলটা টিকে থাকে। এর জন্য আমরা প্রজ্জ্বলটা ব্যবহার করি। তো রোগও কম লাগে, খুবই কম লাগে। এই চাষে মূলত খরচ বছরে বাৎসরিক আপনার 15,000 টাকা আমাদের খরচ হয় আর প্রজ্জ্বলে। আর এই চাষে গড় ফলন প্রতিদিন 5 কেজি হারে ধরা যায়। গরমকালে ফুল হয় এবং জ্যৈষ্ঠ মাসের দিকেও প্রচুর ফুল হয়, কিন্তু জ্যৈষ্ঠ মাসের দিকে আমরা দামটা কম পাই। এটা 2 বছর রাখা যায়। 1 বছরের পরে কেউ আমরা হয়তো কোনো সময় দেখি জমিতে ভালো হচ্ছে না ফুল, তখন আমরা গুটিয়ে দিই, কিন্তু আমরা না হলে 2 বছর রাখি। ন্যাচারালি 2 বছরের চাষ এটা। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন চন্দন প্রধান। তিনি শঙ্কর গরু পালন করেন। তার গোখামারে প্রতি বছরই কৃমির সমস্যা দেখা যায়। তিনি এর প্রতিকার ব্যবস্থা জানতে চেয়েছেন। চন্দনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার প্রাণী বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। কৃমি গবাদি পশুর গোপন শত্রু। গরুর দেহে প্রধানত গোলকৃমি, ফিতাকৃমি এবং চ্যাপ্টাকৃমির উপদ্রব লক্ষ্য করা যায়। কৃমির ডিম ঘাসের মাধ্যমে ছড়ায়। এছাড়াও কৃমি আক্রান্ত গরুর পায়খানা ও জলের মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে এদের উপদ্রব বেশি হয়ে থাকে। কৃমির আক্রমণ প্রথমে নজরে আসে না, আস্তে আস্তে কৃমির লক্ষণ প্রকাশ পায়। এরা গবাদি পশুর খাদ্যের পুষ্টি খেয়ে নেয়, ফলে প্রাণীর শরীরে ধীরে ধীরে পুষ্টির অভাব দেখা যায়। চোখ দিয়ে জল পড়ে, পাতলা পায়খানা হয়, লোম খসখসে হয়ে যায়। গাভীর দুধ উৎপাদনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জননেন্দ্রিয়ের স্বাভাবিক কার্যকলাপ ও বৃদ্ধি ব্যাহত হয়। ফলস্বরূপ গাভী সময়মতো গরম হয় না। এছাড়াও শারীরিক দুর্বলতা দেখা যায়। তাছাড়া বাছুরের ক্ষেত্রে ব্যাপক হারে মৃত্যু ঘটে। তাই কৃমির হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে বিশেষ কয়েকটি যত্ন ও পরিচর্যাগত ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো, গরুকে যেখানে সেখানে খালি মাঠে ছাড়া চলবে না। নিচু জমি কিংবা কোনো ডোবাতে ডুবে থাকা ঘাস গবাদি পশুকে খেতে দেওয়া যাবে না। সবুজ ঘাস খাওয়ানো হলে তা অবশ্যই পরিষ্কার জলে ধুয়ে তারপরে খেতে দিতে হবে। বিশুদ্ধ পানীয় জল গবাদি পশুকে খেতে দিতে হবে। গোয়াল ঘর অর্থাৎ গরু রাখার অবস্থানটি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দিতে হবে। তাছাড়া গোয়াল ঘরের পরিবেশটি ঠিক রাখতে হবে। গোয়াল ঘরের চারপাশে চুন কিংবা ব্লিচিং পাউডার ছড়াতে হবে এবং গোয়াল ঘরের ভেতরে 0.5 মিলিলিটার ফরমালিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা উচিত। এছাড়াও কৃমি নিয়ন্ত্রণে গরুর বয়স ভেদে ও রুটিন মাফিক কয়েকটি ওষুধ খাওয়ানো দরকার। বাছুরের ক্ষেত্রে 21 দিন বয়সে পাইপারজিন তরল ওষুধ 15 মিলিলিটার একদিন খাওয়ানো উচিত। তারপর খাওয়াতে হবে প্রতি 1 মাস অন্তর একদিন 20 মিলিলিটার করে 6 মাস বয়স পর্যন্ত। বকনার ক্ষেত্রে 6 থেকে 12 মাস বয়স পর্যন্ত ফেনবেন্ডাজল 500 মিলিগ্রাম 2 মাস অন্তর একদিন এবং 12 মাস বয়স থেকে গর্ভবতী হওয়ার আগে পর্যন্ত 1 গ্রাম করে 3 মাস অন্তর একদিন খাওয়াতে হবে। এবং বড় গরুর ক্ষেত্রে বকনার মতো একই ওষুধ 1.5 গ্রাম করে 3 মাস অন্তর একদিন খাওয়াতে হবে। 6 মাসের বেশি গর্ভবতী গাভীকে হেলমেক্স পাউডার 30 থেকে 40 গ্রাম উষ্ণ গরম জলে গুলে সকালে 2 দিন খাওয়াতে হবে। এইসব বিজ্ঞানভিত্তিক যত্ন ও পরিচর্যাগত ব্যবস্থা গ্রহণ করলে কৃমির হাত থেকে গরুকে অনায়াসে নিরাপদে রাখা যাবে। এখন আবার বিরতির পর থাকছে
খারিফ পেঁয়াজ চাষের উন্নত প্রযুক্তি। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। কয়েক বছর আগে থেকে আমাদের রাজ্যে শুরু হয়েছে খারিফ মরশুমে বা বর্ষাকালে পেঁয়াজ চাষ। বর্ষাকালে পেঁয়াজ চাষ করতে হলে এর বীজতলা তৈরি থেকে চাষের শেষ অবধি নিতে হবে বিশেষ পরিচর্যা। তা না হলে পেঁয়াজ চাষে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা। মালদা জেলার বেশ কিছু ব্লকে এই সময় খারিফ পেঁয়াজ চাষ হয়ে থাকে। পেঁয়াজ চাষ করে লাভবান হতে গেলে উন্নত প্রযুক্তি অবলম্বন করা দরকার। আর সে বিষয়ে বিস্তারিতভাবে জানালেন মালদা জেলার উদ্যান পালন অধিকর্তা সামন্ত লায়েক। মালদা জেলায় বর্ষাকালীন পেঁয়াজ চাষ শুরু হয়েছে এবং এখানে আমরা প্রায় 100 বিঘা জায়গায় নতুন করে বর্ষাকালীন পেঁয়াজের বীজ সরবরাহ করছি। কিছু ভ্যারাইটি রয়েছে, যার মধ্যে একটা অন্যতম ভ্যারাইটি হলো এগ্রিফাউন্ড ডার্ক রেড, যে ভ্যারাইটিটা বর্ষাকালে লাগানো যায়। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ পেঁয়াজের দরকার পড়ে এবং এই পরিমাণ পেঁয়াজ শীতকালে কিন্তু চাষ করা হয় না। সুতরাং এই পেঁয়াজটা আমদানি করতে হয় বাইরের কোনো রাজ্য থেকে, অর্থাৎ পেঁয়াজের একটা ডিমান্ড আমাদের এখানে বাজারে রয়েছে। চাষি ভাইরা যদি এই বর্ষাকালীন পেঁয়াজটা চাষ করেন তাহলে যে সময় এই পেঁয়াজটা লাগানো হয়, যেমন জুন জুলাই, সেটা উঠবে ঠিক অক্টোবর নভেম্বরের দিকে। এবং অক্টোবর এবং নভেম্বরে যদি দেখা যায় সারা বছরে পেঁয়াজের দাম সবচেয়ে বেশি থাকে। 1 বিঘা জায়গাতে যদি 33 শতক জায়গা ধরে নিই তাহলে 1 কেজির মতো বীজ লাগে। বীজতলাটাকে তৈরি প্রথমে করে নিতে হবে, উঁচু বীজতলা এবং ছাউনি রাখতে হবে। প্লাস্টিকের ঘেরা একটা টানেল তৈরি করে এবং উঁচু বেড তৈরি করে সেখানে এই ছোট্ট ছোট্ট বীজগুলোকে ফেলতে হবে। বীজতলার মাটিটাকে শোধন করে নিতে হবে, বীজটাকে শোধন করে নিতে হবে। সেই চারাটার বয়স যখন প্রায় 40 থেকে 42 দিন হয়ে যাবে তখন কিন্তু চারাটা উপযুক্ত হয়ে গেল আমার মেন জমিতে রোপণ করার। 40 থেকে 42 দিনের এই এজের চারাই লাগাবো। বীজটা যদি ফেজ বাই ফেজ আমরা চারা তৈরি করি, আজকে যদি ডেটে একটা রোপণ করি লাগাই চারার জন্য, আরেকটা বীজ লাগাবো 15 দিন পর, তার মানে ফেজ বাই ফেজ যদি তৈরি করি তাহলে পেঁয়াজটাও উঠবে কিন্তু ফেজ বাই ফেজ, এবং চাষিরা কিন্তু অনেকটা বেশি মার্কেটিং করতে সুবিধা হবে চাষিদের। এবং 1 কেজি বীজ থেকে যে 1 বিঘা জায়গায় চারাটা লাগিয়ে ফলনটাকে তুলবে, প্রায় 30 থেকে 40 কুইন্টাল কিন্তু ফলন হয় এই ভ্যারাইটিটা। এবং এটা প্রায় 100-105 দিন সময় লাগে। খরচ খরচা বাদ দিয়েও প্রায় 50 থেকে 70 হাজার টাকা কম করে হলেও তুলতে পারে। যেহেতু স্বাভাবিকভাবে অক্টোবর নভেম্বরে দাম বেশি, গড়পড় তাই 20 টাকা কেজি দরেও বিক্রি করে প্রায় 60-70 হাজার টাকা কিন্তু নেট প্রফিট হয়। যে বীজতলাটা তৈরি করলাম, বীজতলার মধ্যে বেশ কিছু আগাছা জন্মায় এবং সেটা হাত দিয়ে তুলে ফেলতে হবে। মূল জমিটাকে প্রথমে লাঙল দিয়ে বা ট্রাক্টর চালিয়ে ঝুরঝুরে মাটিটাকে তৈরি করে নিতে হবে। পেঁয়াজটি চাষ করার জন্য দোআঁশ মাটি উপযুক্ত। 25 থেকে 30 কুইন্টাল পচানো গোবর সার। এই মাটি তৈরি করার সময় ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ। ইউরিয়া আমরা 10 কেজি, 15 কেজি আমরা পটাশ এবং 20 কেজির মতো সিঙ্গেল সুপার ফসফেট জমি তৈরির সময় দেব। এবং যখন চারাগুলো আমার মেন জমিতে লাগানো হয়ে যাবে তার 30 দিন পর ইউরিয়াটাকে আমরা চাপান সার হিসাবে দেব 6 কেজি বিঘা প্রতি। চারা লাগানোর 45 দিন পরে আমরা আরও 6 কেজি ইউরিয়া চাপান সার হিসাবে প্রয়োগ করব। এই 3টে সারকে আমরা মিশ্রিত করে জমিটাকে ঝুরঝুরেভাবে তৈরি করে লেবেল করব। সেই চারাগুলোকে আমরা 24 সেন্টিমিটার দূরে দূরে এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের প্রায় 30 সেন্টিমিটার দূরে দূরে যদি আমরা লাগাতে পারি তাহলে ওই 1 কেজি বীজ আমার 1 বিঘা জায়গা বা 33 ডেসিমেল জায়গাতে কিন্তু লাগানো সম্ভব হবে। পেঁয়াজটা যখন ম্যাচিওর করে যাবে, যাতে জলসেচ আর না দেওয়া হয়, যদি ওই সময় বৃষ্টি না হয় তাহলে অতিমঙ্গল। যেখানে বৃষ্টি হয় না সেখানে আমরা টাইম টু টাইম জলসেচ দেব। আমরা চেষ্টা করব
হ্যান্ড পিকিংয়ের মাধ্যমে যদি এটাকে তুলে ফেলতে পারি তাহলে অতি উত্তম। আর যদি সেটা না হয় তাহলে STAMF-34 বা এই জাতীয় উইডিসাইড যেগুলো আগাছা নাশক, সেই আগাছা নাশকগুলো যথা টাইমে এবং যথামাত্রায় প্রয়োগ করতে হবে। পেঁয়াজে অল্প বিস্তর কিছু পোকা লাগে, কিছু রোগ লাগে। তার অন্যতম একটা হলো ড্যাম্পিং অফ, অর্থাৎ গোড়া পচে যাওয়া। এই গোড়া পচে যাওয়ার জন্য আমরা ট্রাইকোডার্মা ভিরিডি সেগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, দেখা যাবে যে আমার ওই রেসিডিউ কম থাকবে, অথচ আমার ওই পচনশীলতাটাকে কমানো যাচ্ছে। এছাড়া থ্রিপসের একটা উপদ্রব হয়, কিছু কিছু জায়গায় মাইট লাগে, মাকড় লাগে। মাইট লাগলে মাইটিসাইড, ডাইকোফল বা সালফার ডাস্ট আমরা যেটা দিই 2 থেকে 2.5 গ্রাম পার লিটার অফ ওয়াটার। আর থ্রিপস লাগলে যে কোনো একটা সংবেদনশীল একটা পেস্টিসাইড আমরা প্রয়োগ করতে বলি। যেহেতু পেঁয়াজের পাতাগুলো অত্যন্ত মোলায়েম, অর্থাৎ এখানে যখন আমরা কোনো কেমিক্যাল, সেটা পেস্টিসাইড বা ফাঞ্জিসাইড যাই হোক না কেন, যখন জলে গুলে স্প্রে করি তখন ওটা গড়িয়ে পড়ে যায়। ওর সাথে একটা মাত্রায় স্টিকার অর্থাৎ আঠা ইউজ করলে চাষিরা আরও বেশি ভালো উপকৃত হবে। কিন্তু ম্যাচিওর করার প্রায় 10 থেকে 15 দিন আগে জলসেচ বন্ধ করে দিতে হবে। অর্থাৎ পেঁয়াজটার যে উপরের খোসাটা, সেই খোসাটা আস্তে 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 শক্ত, সিল্কি এবং হার্ডি হয়, যেটাকে আমরা এক কথায় বলি কিওরিং। এইটা কিন্তু পেঁয়াজের অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালীন যে পেঁয়াজ সেটা শীতকালে করুন, কিন্তু বর্ষাকালীন পেঁয়াজটা প্যারালালি যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করে দেখবেন, আপনার পাশেই আপনার এলাকাতে আরও অসংখ্য চাষি ভাই এগিয়ে আসবে এই বর্ষাকালীন পেঁয়াজ চাষ করার, এবং তারাও অত্যন্ত লাভবান হবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।